হাসনাত এবং সার্জিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম। আমির খসরু বলেছেন 18 মাসে 1 কোটি চাকরি সৃষ্টিতে বিএনপির প্রস্তুতি রয়েছে। ঢাকার আশেপাশে বাড়িঘর নেই জানিয়ে প্লট বরাদ্দ নিয়েছিলেন শেখ রেহানা। এই ছিল আজকের শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা বা নারায়ণগঞ্জের আশেপাশে কোনো বাড়িঘর বা অন্য সম্পত্তি নেই জানিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের কাছ থেকে নিজ উদ্যোগে 2 সন্তানের নামে প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা। ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন প্রকল্পে সরাসরি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 23 জনের বিরুদ্ধে করা পৃথক 3 মামলার সাক্ষ্যতে এসব তথ্য উঠে এসেছে। আজ ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে রাজউকের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী সাক্ষ্য দিয়েছেন। এ সময় তারা আদালতে 3টি হলফনামা দেন। এসব হলফনামায় 3টি তথ্য উপস্থাপন করা হয়েছে। আসামিদের ঢাকা শহর এবং এর আশেপাশে শহরের ফ্ল্যাট বাড়ি থেকে সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা রাজউকে প্রেরণ করেন। সেখানে তারা জানিয়েছেন ঢাকা এবং নারায়ণগঞ্জের আশেপাশে তাদের কোনো বাড়িঘর নেই এবং অন্য কোনো সম্পত্তিও নেই। নিজ নামে বা পোষ্যদের নামেও কোনো সম্পত্তি নেই। যেহেতু তাদের সম্পত্তি নেই সেহেতু তারা অসহায়, সম্পত্তি, ফ্ল্যাট এবং প্লটের দরকার। সে কারণে তারা মিথ্যা তথ্য দিয়েছে। দুদক প্রসিকিউটর খান মোহাম্মদ মইনুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই 3 জন 3 মামলার সাক্ষী। তারা 3 মামলায় আজ সাক্ষ্য দিয়েছেন। আগামী 4 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এর আগে গত 13 আগস্ট এই 3 মামলার 3 বাদী সাক্ষ্য দেন। গত 21 জুলাই এসব মামলার একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এসব মামলায় একটিতে শেখ রেহানা, টিউলিপ ও শেখ হাসিনা সহ আসামি 17 জন, আরেকটিতে আজমিনা সিদ্দিক, টিউলিপ ও শেখ হাসিনা সহ 18 জন এবং অপর মামলায় 18 জনকে আসামি করা হয়েছে। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6 মামলা করে দুদক। সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন। অযোগ্য হলেও তারা পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নম্বর সেক্টরে 10 কাঠা প্লট করে বরাদ্দ নেন। বিএসসি প্রকৌশলীদের প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির 2 নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার বিকালে দেওয়া এক বিবৃতিতে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছে সংগঠনটি। একই সঙ্গে আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে এই 2 নেতাকে আলটিমেটাম দিয়েছে। অন্যথায় এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে। কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি নেতা সার্জিস আলম প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে কোটা শব্দটি ব্যবহার করেন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ প্রকৌশল অধিকার আন্দোলনের অযৌক্তিক দাবিকে ন্যায়সঙ্গত বলে আখ্যা দিয়েছেন। আমরা এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এতে আরও বলা হয়, উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড এটি কোনো কোটা নয়, এটি একটি বিশেষায়িত পদ। এখানে প্রবেশের জন্য একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যা 1978 সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ ও 1994 সালে প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে রয়েছে। হাসনাত ও সার্জিসকে ক্ষমা চাইতে সময় বেঁধে দিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা উল্লেখ করেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চান, দেশের সব সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থী ও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলী সহ তাদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপিকে বর্জন করবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে তা কোনো রাজনৈতিক স্লোগান নয় বা সুপরিকল্পিত বাস্তবভিত্তিক ও বাস্তবায়নযোগ্য উদ্যোগ। এই লক্ষ্যে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। আমরা হোমওয়ার্ক করে সম্ভাব্যতা বিশ্লেষণ করেই প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের পরিকল্পনায় রয়েছে স্কিল ডেভেলপমেন্ট, উদ্যোক্তা তৈরি, রেমিটেন্স বৃদ্ধির জন্য কর্মী প্রস্তুতকরণ এবং সৃজনশীল ও ডিজিটাল খাতগুলোতে এক্সপ্লোর করা।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার হোটেল সেরিনাতে রাউন্ড টেবিল অন স্কিলিং বাংলাদেশ অ্যাডভান্সিং দ্য স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেম ফর ন্যাশনাল গ্রোথ শীর্ষক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই 1 কোটি চাকরির একটি বড় অংশ আত্মকর্মসংস্থান ভিত্তিক হবে। আমরা চাই দেশের কর্মক্ষম জনগোষ্ঠী, বিশেষ করে তরুণরা নিজ নিজ দক্ষতা দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে দেশে কিংবা বিদেশে। গ্লোবাল এন্টারপ্রেনিয়রশিপ নেটওয়ার্ক আয়োজিত আলোচনায় আমির খসরু বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য স্কিল ডেভেলপমেন্টই হবে ভবিষ্যতের প্রধান হাতিয়ার। আমাদের তরুণদের উপযুক্ত স্কিল না থাকার কারণে আজ বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে মাঝারি উচ্চ পর্যায়ের নিয়োগে বাইরের জনশক্তির উপর নির্ভর করছে। তিনি বলেন, শুধু প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করলেই স্কিল ডেভেলপমেন্ট হয় না, এর জন্য প্রয়োজন ইউনিভার্সিটি ও ইন্ডাস্ট্রির মধ্যে কার্যকর সংযোগ, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ মডেল এবং সঠিক মানদণ্ডে সার্টিফিকেশন। তিনি আরও বলেন, এই কর্মসংস্থানের রোডম্যাপে আত্মকর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে তরুণদের স্কিলিং ও মাইক্রো বিজনেসের মাধ্যমে অর্থনীতিতে যুক্ত করাই হবে মূল কৌশল। বিএনপির এই নেতা জানান, বাংলাদেশের অর্থনীতির গঠনগত দুর্বলতা এবং পরিকল্পনাহীন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে দেশে কাঙ্ক্ষিত অগ্রগতি পায়নি। এখন সময় এসেছে স্কিল ডেভেলপমেন্টকে মেইন স্ট্রিমে আনার এবং এটাকে জাতীয় অগ্রাধিকারের জায়গায় স্থান দেওয়ার। তিনি আরও বলেন, টেকনোলজি এখন বৈশ্বিক কমার্সের কেন্দ্রবিন্দু। বাংলাদেশ যদি প্রযুক্তি ও মানব সম্পদে বিনিয়োগ না করে তাহলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। হস্তশিল্প ও সৃজনশীল খাতেও রয়েছে বিশাল সম্ভাবনা জানিয়ে আমির খসরু বলেন, গ্রামীণ হস্তশিল্প, লোকসঙ্গীত, থিয়েটার, ফ্যাশন ডিজাইন, আর্ট সহ সৃজনশীল খাতে দেশের প্রচুর জনশক্তি কাজ করছে, তাদের মনিটাইজেশনের কোনো প্ল্যাটফর্ম নেই। তিনি উল্লেখ করেন, যদি স্কিল ডেভেলপমেন্ট, ডিজাইনিং, ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং সাপোর্ট দেওয়া যায় তাহলে এই সেক্টরগুলো বিশাল অর্থনৈতিক রূপান্তর আনতে পারে। আমির খসরু দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে বলেন, নির্বাচনের রোডম্যাপ ইতোমধ্যে এসেছে, জনগণ অপেক্ষায় আছে একটি প্রতিনিধিত্বশীল, জবাবদিহিমূলক সরকারের। নির্বাচনের পর একটি বড় ধরনের টার্ন অ্যারাউন্ড আসবে। অর্থনীতিতে স্কিল ডেভেলপমেন্ট তার মূল চালিকা শক্তি হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম বলেন, গ্লোবাল ভিলেজের অংশীদার হিসেবে গ্লোবালি কী হচ্ছে সেটা আমাদের জানতে হবে। উন্নত বিশ্বের দেশগুলোতে রেমিটেন্সের ব্যাপারে কড়াকড়ি আরোপ করতে হবে, তাই আমাদের এখনই এই বিষয়ে প্রস্তুতি নিতে হবে। গোলটেবিল বৈঠকে জাতীয় দক্ষতা ইকোসিস্টেমের দিক, দৃষ্টিভঙ্গি ও চ্যালেঞ্জসমূহ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে $100 বিলিয়ন রেমিটেন্স উন্মোচন বিষয়ের ওপর কি-নোট তুলে ধরেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার এবং স্কিল ও মাইগ্রেশন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান। এই গোলটেবিল বৈঠকটি বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। বক্তারা আশা প্রকাশ করেছেন, এই ধরনের আলোচনা থেকে উঠে আসা সুপারিশগুলো দেশের বেকারত্ব দূরীকরণে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। গ্লোবাল এন্টারপ্রেনিয়রশিপ নেটওয়ার্ক বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য ও নারী উদ্যোক্তা মাহমুদা হাবিবা, জিআইএনের এমডি KM হাসান রিপন, ডক্টর মাহাদি আমিন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ।